ঠিক আছে তো? হ্যাঁ না আসছে না আসছে না, এইখান থেকে কেটে দেওয়া আছে, মানে জাস্ট এই একটু না ও থাকুক, ক্যাজুয়াল পুরো। আর এই ফ্রেম হাফ আসছে তাই না ওখানে? মানে আজকে ওই আমি ভাবছিলাম যে কি একে তো আমরা হচ্ছে ইন্ট্রো দিই না কারোর, হ্যাঁ ওই আলাদা করে প্রথমে নাম টাম বলি না, কারণ একটাই নাম বলার চেনা বা মনে, মানে হ্যাঁ এইটা, এই যে শুরুতে বলা হয় আজ আমরা রয়েছি, এটা তো কোনো মানেই হয় না আর কি। কিন্তু কথাটা হচ্ছে যে আমি তোমাকে কিভাবে রেফার করব, অভিনেতা, গায়ক, সঙ্গীত পরিচালক, চিত্র পরিচালক, মানে অনেকগুলো আমার তো মনে পড়ছে একটা একটা করে। সব থেকে ভালো রেফার করো যে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান। বাবা ছি 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 ছি, এটা কি কি এবার মানে প্রশ্ন নয়, ওই ছোটবেলার ছুটি দেখতাম যখন ছোট ছিলাম, এই ছবিটা যেটা পেছনে আমরা ছবি দেখতে পাচ্ছি তো প্রচুরবার দেখেছি। হংসরাজের আগে আমরা ভাবতাম কি এটাই প্রথম ছবি, অনেক দিন অবধি ভেবেছি এটা ওনার প্রথম ছবি। কিন্তু আমি যখন একটু পড়াশোনা করতে বসলাম তোমাকে নিয়ে, দেখলাম এর আগে প্রায় বোধহয় যাই না 10-15টা ছবি বোধহয়, 15টা ছবি, হ্যাঁ মানে 5 বছর বয়স থেকে তুমি শুরু করেছো। এবং তার সঙ্গে তোমার আমার বিরাট সৌভাগ্য যে আমার প্রথম ছবি সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছোটবেলা, সেটা হচ্ছে প্রস্তর স্বাক্ষর। দ্বিতীয় ছবি এবং তৃতীয় ছবি মহানায়কের সঙ্গে, কখনো মেঘ, সাবরমতী। আমরা সেটা তখন মানে দেখেছি, ওভারলুক করে বেরিয়ে গেছি। হ্যাঁ আর দেখার কথাও না, তোমরা তো নিশ্চয়ই আরও অনেক, হ্যাঁ অনেক ছোট। তো তারপরে মহানায়কের সঙ্গে আমার ছবি ছিল স্ত্রী, এবং এই স্ত্রী মানে হংসরাজ, মানে হংসরাজ একটা কি বলবে কাল্ট মুভি বলে না, সেই একটা মানে কি বলবো আর কি, একটা চিরকাল থাকবে, ওটা থেকে যাবে, ওইটার জন্য সব চাপা পড়ে গেছে। কিন্তু এর তার আগে ওই যে স্ত্রী ছবিতে আমার একটা ডায়লগ, যেটা বাংলা ছবির ইতিহাসে বিখ্যাত যে ডায়লগের একটা নিয়ে একটা আর্টিকেল বেরিয়েছিল একটা পত্রিকায়। তো সেখানে ওই ডায়লগটিও ছিল। ওই ডায়লগটা তখন প্রচণ্ড জনপ্রিয় হয়েছিল, যে চৌধুরীর পো মাল খায় চো চো। এই ডায়লগটা আমার অসম্ভব পপুলার হয়েছিল, এবং তখন যারা আমাকে রাস্তায় চিনতে পারতেন বলতে চৌধুরী পো যাচ্ছে এইটা বল। তো এইসব যে দিনগুলো কিন্তু পেরিয়ে এসেছি, তারপরেই কিন্তু হংসরাজ। তোমার এই শুরুটা কিভাবে যদি একটু বলো। সত্যি শুরুটা খুব অদ্ভুতভাবেই। আমার বাড়িটা সাংস্কৃতিক পরিমণ্ডলেই বাড়ি, আর আমার যাবতীয় যা কাজের অনুপ্রেরণা আমার মা অনুভা গাঙ্গুলি। তিনি লাস্ট 2 বছর হলো আমাদের ছেড়ে চলে গেছেন। আর আমার বাবা ছিলেন একদম নীরব উৎসাহদাতা আর কি। তো বাবার সঙ্গে বাবার একটা কাজের জন্য আমি ওই সিএসসির অফিস ভিক্টোরিয়া হাউসে গেছিলাম। তখন ওইখানে সলিল দত্ত, পরিচালক সলিল দত্ত, তাঁর একজন অ্যাসিস্ট্যান্ট বিজন সামথিং নাম, বিজন বলি ভট্টাচার্য আসে সেটা, হ্যাঁ। তো ওই বিজন বাবা আমাকে দেখেন, দেখে আমার বাবাকে বলেন যে ওকে আমার খুব ভালো লাগছে, তো কি সিনেমায় অভিনয় করবে? তো বাবা বলেন যে সেটা তো আমি জানি না, সেটা মাকে একটু জিজ্ঞেস করতে হবে। দিয়ে বলে যদি ও করে তাহলে একটু যদি জানান। ফোন নাম্বারটা আবার দিয়ে দিলেন। তারপরে মা বললেন ঠিক আছে করুক যদি করে, কারণ আমাদের বাড়িতে আবার মানে ফ্যামিলিতে সিনেমায় নামবেন ওটা একটা ব্যাপার ছিল। কিন্তু সেই সময় সব জায়গায় ছিল, এবং সিনেমায় নামা মানেই সে চলে যাবে, তার পড়াশোনা শেষ, এই একটা ভাবনা ছিল। আমি যে বলছি পরবর্তী সময় যে ওইটাও কিন্তু আমার আরেকটা লড়াই ছিল। যাই হোক, তো তখন আমরা গেলাম তদানীন্তন টেকনিশিয়ান স্টুডিও। সেই দিনগুলো আমার এখনো ভাসে চোখের সামনে, যদিও আমি তখন 5 বছর বয়স, কিন্তু আমি কিন্তু ওগুলো ভুলতে পারি। আমার সমস্ত কিছু কিন্তু সিনেমার মতো মনে আছে, আমি ভুলিনি কিন্তু। তো গেছি, এবং ওখানে সঙ্গে সঙ্গে দেখেই সৌমিত্র চট্টোপাধ্যায় ছোটবেলা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতোই দেখতে লাগে ওনাকে। তো সেইটা সঙ্গে সঙ্গে সিলেক্টেড, এবং ও পাঠটা করবে। প্রথম শুটিংই হবে গুরু মহিষানীতে, পাহাড়ে। এবং সব থেকে বড় কথা, আমার জীবনের মানে
গান আমার জীবনের সঙ্গে কিরকম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। আমার জীবনের প্রথম শট কিন্তু আমি গানের লিড। ও আচ্ছা, ওকে, বাহ। এবং তার আগে যে গানটা যখন রেকর্ডিং, তখনকার দিনে এই আমি গেলাম, গিয়ে করে দিলাম, ওভাবে হতো না। ওই ছোট্ট অবস্থাতেই টেকনিশিয়ান স্টুডিওর স্কোরিংয়ে এই গানটির রেকর্ডিংয়ে আমি উপস্থিত ছিলাম। আচ্ছা। এবং গানটি গাইছেন কে মাইকের সামনে? তিনি হচ্ছেন শ্রদ্ধা শিপ্রা বসু। তো এক্সপেরিয়েন্সগুলো আসলে হিউজ হিউজ। গানটা গাইলেন, আমি শুনলাম, তখন থেকেই শিপ্রা মাসির আমি অত্যন্ত স্নেহের হয়ে গেছিলাম। যাই হোক, তারপরে এবার প্রথম শট, যে শটটা আমি প্রথম দিচ্ছি, যদি কখনো ইউটিউবে স্বাক্ষর হলো দেখতে পাবে, প্রথম শট কিন্তু আমার কোনো সহশিল্পী নেই। আমি একা দৌড়তে দৌড়তে পাহাড়ের ঢাল দিয়ে দৌড়তে 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 এসে পুরো গানটা কিন্তু আমি একা। ওকে, আচ্ছা। হ্যাঁ, তখন তো টেকনোলজিও এরকম নয়। না, সেরকম না। হ্যাঁ। তো সেই লিপিং, সেইটা দিয়ে শুরু হলো, এবং পরবর্তী সময় শিশু শিল্পী হিসেবে এত কাজ করতে শুরু করলাম যে আমি তখনকার দিনে, এখন যেটা হয়তো খুব নর্মাল, তখনকার দিনে এটা অত নর্মাল ছিল না। তখনকার দিনে আমি ডাবল শিফটও শুটিং করতাম। পড়াশোনা চলছে এদিকে পড়াশোনা চলছে। কিন্তু একটা জিনিস যেটা হলো, আমার পড়াশোনা শুরু হয়েছিল সেন্ট পল স্কুল দিয়ে, কিন্তু সেইখানে থাকা গেল না, হলো না। ঠিক, এবার পড়াশোনাটা তো চালাতে হবে। এরপরে আমি এতে পরীক্ষা দিলাম, তোমার স্কটিশে অ্যাডমিশন টেস্ট দিলাম, সেখানে পাসও করলাম। কিন্তু হেডমাস্টার ডেকে বললেন যে ও পাস করেছে, কিন্তু ওকে আমরা নিতে পারছি না, তার কারণ ও তো যদি সিনেমা করে তো আশেপাশের ছেলেমেয়েরা খারাপ হবে, সেই জন্য। এখন এসব আবার নেই। হ্যাঁ, এটা সময়। এখন উল্টে উৎসাহ দেয়। ওরে বাবা, পাঠভবনের এই যে সব ছেলেমেয়ে বেশিরভাগ। তো সেই হলো না। ফলে আমার যেটা হয়েছে, আমার স্কুলিংটা মোটামুটি মধ্যমানের স্কুল দিয়েই হয়েছে। সেটা তো পরবর্তীকালে তুমি বই পড়ে মিটিয়ে নিয়েছো আর কি। তারপরে তো তোমার ওই তারপরে আমি নর্থ ক্যালকাটায় টাউন স্কুলে, এটা আমার এখনো মনে আছে, টাউন স্কুলে একটা দিলাম, ইন্টারভিউ দিলাম। তো টাউনে আমাকে টিচার শুধু, তোমাকে আমি একটা প্রশ্ন করব, ঘুড়ি ইংরেজি কি? আমি বললাম কাইট। কাইট আরেকটাও আছে কিন্তু, বললাম চিল। পাস। এই টাউন স্কুলে নিয়ে নিল আমাকে। কিন্তু তখন যেটা হয়েছে, কাজের সুবিধের জন্য আমাকে উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতায় এটা করতে আসার দরকার ছিল। তার ফলে আমি দক্ষিণ কলকাতায় চলে আসি। টাউন স্কুলে গিয়ে ওই ফাইনাল পরীক্ষাটা গিয়ে দিয়ে এসেছিলাম। তারপরে আর ওখানে পড়া হয়নি। তারপরে এখানে আমি রাজেন্দ্রনাথ বিদ্যাভবন, লেকে ভিডিও একটা স্কুল, ওইখানে ভর্তি হলাম। ওখানে আমি ক্লাস 8 পর্যন্ত ছিলাম। ক্লাস 9-এ আমি গেলাম সাউথ সুবারবান, আচ্ছা, যেখানে মহানায়ক পড়েছিলেন, রবি ঘোষ পড়েছিলেন, আর আগেকার সময় তো ওই স্কুলে আমি পাস করলাম। এবং তখন একটা মজা হতো, মজাটা হচ্ছে তখন হংসরাজের শুটিং শুরু হয়ে গেছে, চলছে। আর হংসরাজের শুটিংয়ের সময় আমার না নিজের এরকম বাবরি মতো চুল ছিল। আচ্ছা, ওই চুলটা আমার নিজের, কিন্তু ওটা কোনো উইগ ফিগ নয়, শুধু এইটুকু যে ঝুঁটিটা, ওইটুকু শুধু উইগ দেওয়া, আর বাকিটা আমার নিজের। তো তখন যেহেতু আমার রোগা রোগা চেহারা ছিল, তো রাস্তায় বেরোলে লোকে কিন্তু এই এটা ছেলে না মেয়ে থাকতো। তো আমি যখন সাউথ সুবারবানে গেলাম, ওখানে 3টে সেকশন, A, B, C। তো আমাকে অবভিয়াসলি C সেকশনে দেওয়া হলো। তো সেখানে সব টিচাররা বললো যে ওই বাবরি চুটোলা সিনেমার ছেলে এসছে, বলতেন আর কি। তারপরে কিন্তু এইটা আমার বরাবর হয়েছে, ধরো আমি ফার্স্ট সেকেন্ড হয়তো হইনি, যেহেতু আমার কাজের সঙ্গে সঙ্গে আমি পড়াশোনা করেছি, কিন্তু আমি রেজাল্ট সবসময় ভালো করেছি। তার ফলে হয়েছে কি, 9-এ আমি সিতে ভর্তি হলাম, আমার রেজাল্টে পরের বছরে 10-এই কিন্তু আমি A সেকশনে চলে এলাম। এবং এটা জানা উচিত যে তখন আমি কিন্তু মাধ্যমিকের প্রথম ব্যাচ, অর্থাৎ 1976। ফলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবই কিন্তু প্রথম ব্যাচ হিসেবে। এবার মাধ্যমিকের প্রথম ব্যাচ, এখনকার মতো যেমন মাধ্যমিকে মুড়ির মতো সব পাস হয়ে যাচ্ছে, তখনকার কিন্তু তা ছিল না। আমার এখনো মনে আছে 1,75,000 পরীক্ষা দিয়েছিল প্রথম মাধ্যমিকে, তার মধ্যে 1 লক্ষই ফেল। 1 লক্ষ ফেল হয়েছিল, 75,000 পাস করেছিল। ফার্স্ট ডিভিশন গেছিল মাত্র 1,000 জন।
মানে হিউজ কিন্তু বিষয়টা Huge। এখন ভাবলে পরে 1000 জন ঠিক, ঠিক। ফার্স্ট ডিভিশন, আমি সেকেন্ড ডিভিশনে গেছিলাম, কিন্তু আমার মার্কস ছিল কিন্তু 53%। তুমি এরকম অকপটে বলে দিচ্ছ সেকেন্ড ডিভিশন, মানে লোকে বলতে অসুবিধা হয় খুব। না, একদমই না। এরপরে যেটা মজার হলো, এই যে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক, এই জামটা এমন হয়েছিল, এটা না হাবুডুবু খেতে শুরু করলো ছাত্ররা। হঠাৎ করে মাধ্যমিকের সিলেবাস থেকে এই উচ্চ মাধ্যমিকের সিলেবাসটা এমন একটা ভারী মানে সিলেবাস অনেক বেশি, এবং যার ফলে তখনকার সময় যারা ফার্স্ট ডিভিশন হয়তো পেয়েছিল, এরকম বহু ছাত্রছাত্রী তারা কিন্তু মাধ্যমিকে গিয়ে আর ফার্স্ট ডিভিশনটা মানে মেনটেন করতে পারেনি। উচ্চ মাধ্যমিকে গিয়ে উচ্চ মাধ্যমিকে এটা মেনটেন করতে পারেনি। কিন্তু আমার মজা হচ্ছে আবার যে আমি মাধ্যমিকে পেয়েছিলাম 533, আর উচ্চ মাধ্যমিকে পেলাম 530। বাহ, মানে কনসিস্টেন্সিটা ছিল পুরোটি। সেই কনসিস্টেন্সিটা আমার গোটা শিল্পী জীবনে আজও হয়ে আসছে। এটা কিন্তু সবাই পারেন, এটা কঠিন। এবং একটা মাথায় দেখো, সেটা হচ্ছে যে আরেকটা জিনিস অনেকেই জানে না, যে আমি দীর্ঘ 13 বছর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এক্স্যাক্টলি, ওটা আমি জানি, ইনফরমেশন এন্ড ব্রডকাস্টিং, অনেকে জানেন এটা, আমি ইনফ্যাক্ট জানতাম অ্যাজ গেজেটেড অফিসার কিন্তু। হ্যাঁ, এবং সেই চাকরিটা আমি পেয়েছিলাম ইউপিএসসি পরীক্ষা দিয়ে। মানে প্যারালালি তুমি এতগুলো বছর এই মানে বেরিয়ে গেছো তো এখন। হ্যাঁ, সে তো আর ছেড়ে দিতে হয়েছে, ছেড়ে দিতে বাধ্য হয়েছে। মানে এই দুটো মেইনটেইন দিয়ে বার করে দেওয়া, তাড়িয়ে দেওয়া হয়েছে, যে সিনেমা করে আবার চাকরিও করবে। এই কি তো এটা অনেকেই করে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটার একটা খুব মজার ইতিহাস আছে। যে আমি যখন, আমার পোস্টিং ছিল এসপ্ল্যানেড ইস্টে, 8 নম্বর এসপ্ল্যানেড ইস্ট অফিস, এটা এখনো আছে ওখানে পিআইবিতে। এবং আমার যারা বস ছিলেন তারা মানে ভীষণ ভালো। তারা মানে এরকম হয়েছে, ধরো আমি কাজ নিয়ে শুটিংয়ে চলে যেতাম, ওইখানে কাজগুলো করতাম, এবং বহু কাজ যেগুলো আটকে থাকতো সেইগুলো আমি সেই সব জায়গায় যেতাম, ফলে আমার পরিচিতির কারণে সেই কাজগুলো বেরিয়ে যেত। তো এইভাবে আমার বসেরা আমায় কাজে লাগিয়েছেন। এবং আশ্চর্য হবে শুনলে যে পিআইবির যিনি হেড ছিলেন দীপঙ্কর মুখোপাধ্যায়, তিনি, তার ওয়াইফ বন্দনা মুখোপাধ্যায়, তিনি এআইআর এর স্টেশন ডিরেক্টর ছিলেন। আচ্ছা। এবং এটা নিশ্চয়ই জানো না, সেটা হচ্ছে যে এই যে আমরা এতক্ষণ রিয়েলিটি শো দেখছি, বাংলায় প্রথম রিয়েলিটি শো করেছিল এইচএমভি, কলকাতা দূরদর্শনে, সুর তাল ছন্দ নামে, এবং সেটা হিউজ পপুলার হয়েছিল। আমাদের কোনো আর্কাইভ নেই বলে আমরা এগুলো জানি না। হ্যাঁ, দেখেছি এটা। কিন্তু এই সুর তাল ছন্দ এত পপুলার হয়েছিল এই প্রোগ্রামটা, এবং সেই প্রোগ্রামটা আমি অ্যাঙ্কারিং করতে, এবং সেইটার ডিরেক্টর ছিলেন এই বন্দনা মুখোপাধ্যায়। এবং তখন কিন্তু আমার বস দীপঙ্কর মুখোপাধ্যায়, সব উনি আমাকে এই শুটিংটা করতে পাঠাতেন, কারণ যে বলতেন যে বন্দনা যে রিসার্চ ওয়ার্কের মতো করে এটা করছে, এটা তুমি ছাড়া কেউ প্রেজেন্ট করতে পারবে না। আর আমার সঙ্গে নন্দিতা চট্টোপাধ্যায় বলে আরেকজন ছিলেন, আমরা দুজনে মিলে এটা প্রেজেন্ট করতে। ওই তুমি যেটা বললে না যেখানে কাজ করতে, একটু এদের কাজটা বলবে, এই কি যেন বললে, প্রেস ইনফরমেশন। হ্যাঁ, এদের কাজ কি? সাংবাদিকতা। সাংবাদিকতা। ওকে। এবং তখন এরকমও হয়েছে যে ধরো, আর আমি ভীষণ অফিস মানে যাওয়ার ব্যাপারে কাজ না থাকলে ভীষণ পার্টিকুলার ছিলাম। তো তখন তোমার বাবরি মসজিদ ভাঙা হয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে কারফিউ, এখানেও কারফিউ, কিন্তু আমার যেহেতু প্রেস স্টিকার মারা গাড়ি, এবং আমার এরকম অভিজ্ঞতাও হয়েছে যে আমি আমার গাড়িতে যাচ্ছি, পুরো রাস্তা ফাঁকা, শুধু আমার একটা গাড়ি যাচ্ছে ওই স্টিকারটার জন্য। তুমি কত কিছু দেখেছো, এই এক্সপেরিয়েন্স কবে থেকে আজ? সেটা তো দেখেছি, মানে সমাজ সবকিছু, সেটাই ঢুকবো এখন। আমার গল্প বলতে গেলে তোমার মোটামুটি 10-12টা এপিসোড তো লাগবেই। হ্যাঁ, ওই এক্সপেরিয়েন্স যদি সত্যি জানতে হয় আমাকে, বসে কোন দিকে যাবো, এখন চাকরিতে ঢুকে এলাম, এরপরে তো হ্যাঁ, এটা আমার জীবন মজা লাগে এগুলো। মানে সবার কাছে তো গল্প পাওয়া যায় না, এক্সপেরিয়েন্সটা তো খুব দামি জিনিস হয়, এটা তো নেওয়া। আর তোমার আরেকটা জিনিস যেটা মানে এই কথা বলতে বলতে মনে হচ্ছিল, তুমি কোনোদিন রাগারাগি করো? রাগো কোনোদিন দেখে তো মানে রাগি মানে কি? হ্যাঁ, আমি রাগলে একটু গুম হয়ে যায়, চুপ হয়ে যায়, ভালো লাগে আর কি, দেখলে মনটা ভালো লাগে। আমার মানে আমার জীবন দর্শনটা একটু অন্যরকমভাবে আমি চলতে ভালোবাসি। আজকে একটা সময় গেছে আমার,
হংসরাজ রিলিজ করার পর তখন আমার এমন অবস্থা ছিল, আমি কিন্তু এমনি কোথাও যেতে পারতাম না। আমি যখন অনুষ্ঠান করতাম তো গান করাটা আমার জীবিকা ছিল, ওটা দিয়ে আমার রুজি হতো। কিন্তু ওই ফাংশন করতে গেলে আমায় কড়া পুলিশ প্রোটেকশন ছাড়া আমি যেতে পারতাম। সেই সময় আমার সামনে পুলিশ, পেছনে পুলিশ, আমি যাচ্ছি, এইভাবে যেতে হতো আমার। হংসরাজ তো গ্রামে গঞ্জে তো ভাবা যায় না, ট্রিমেন্ডাস একটা ব্যাপার। তো আমি সেই দিনকেই খেয়ালির সঙ্গে রাত্রিবেলা গল্প করছিলাম যে সৌমিত্র মামা তো আছে, সৌমিত্র মামা তো আমার ঘরের লোক, মহানায়কের সঙ্গে আমার কি ইন্টারাকশন ছিল, অনেক কিছু গল্পকে বলছিলাম, এইগুলো শুনবো একটু ছোট ছোট করে। এই জিনিসটা আমি দেখেছি। কিন্তু ধরো আমি কথার কথা বলছি, আজকে হ্যাঁ মানুষ ভালোবাসে, মানে লোকে পছন্দ করে, সবটাই ঠিক আছে, কিন্তু সেই ক্রেজটা তো নেই। সুতরাং এই যে জায়গাটা থাকে না, এইটা কি হয়, তুমি যদি একটু স্থিরতি না হও, তুমি যদি মাটির ওপর পা রেখে চলতে না পারো, তাহলে কিন্তু এই জায়গাগুলো থেকে শক আসে, এবং এই জায়গাগুলো থেকেই কিন্তু ডিপ্রেশন এসে শেষ হয়। কারণ চিরকাল ওটা থাকবে একটু মানে নেই কোনো। এই জীবনের এই সত্যটাকে উপলব্ধি করার দরকার ভীষণ। আর সেখানে এমন দিনে গেছে যেটা অদ্ভুত, সেটা হচ্ছে যে আমি তখন স্টার, কিন্তু আমি আগেই বললাম যে আমার গান বাজনা করে, মানে ফাংশন করে আমার সংসার চলতো। কিন্তু 1978 সালে একটা ভয়ঙ্কর বন্যা হয়েছিল এখানে। তখন সেই বছর কোনো ফাংশন নেই, কিচ্ছু নেই। ফলে আমি এদিকে স্টার, এদিকে কিন্তু আমার বাড়িতে তখন হাড়ি চড়তো না। এটা একটা কঠিন বাস্তব, মানে এই বাস্তবটা না, আসলে এই জায়গাগুলো দিয়ে পেরিয়ে এসেছি তো, তাই আজকে যখন মানে কোনো কিছু ব্যাপারে হয়তো কোনো লিডারশিপ দিতে হয় বা কোনো, তখন না আমার এইগুলো সবসময় মনে পড়ে। আমার ভীষণ মনে হয় যে অনেকেই বলে ও খুব নরম স্বভাব। নরম স্বভাবের নয়, তুমি যদি তোমার জায়গা থেকে তুমি যদি ঠিক থাকো, তাহলে তুমি জানবে যে আজকে যে এত সমস্যা, আমরা কাগজ খুললেই জঘন্য রকম সব দেখতে পাচ্ছি। কেন? কারণ আমরা প্রত্যেক মানুষ, আমরা নিজেরাই ভেতর থেকে অসৎ হয়ে গেছি। তুমি যদি তোমার মিনিমাম অনেস্টিটুকু বজায় রাখো, যে কোনো অসৎ লোকও তোমাকে কিছু বলবার আগে দুবার ভাববে। একদম এটা ঠিক কথা বলেছো। এবং তাকে কিন্তু ফেস করাটা, কারণ যেখানে তুমি জানো যে এই লোকটাকে আমি কিছু বলতে পারবো না, আর এই লোকটা কোনো বলে লাভ নেই, স্পট নেই, কি বলবো। ফলে তার সঙ্গে কিন্তু তাকে কিন্তু লোকে সব থেকে বেশি ভয় পায়। চোখ পাকিয়ে ঝগড়া করলে ভয় পায় না, কিন্তু ভয় পায় লোকে এই জাতে। একদমই সততাকে ভয় পায় মানুষ, ভয় পায়। তো এই জায়গাটা আমি আমার জীবনের প্রতিটা ক্ষেত্রে দেখেছি। কিন্তু এটাও বলবো যে আজও যে কোনো জায়গায় যখন আমি যাই, সেই সম্মানটা কিন্তু সবাই করে। এটা আমার ইভেন কালকে আর কি পাওনা হতে পারে না, এইটাই মানে টাকা পয়সা, এটা তো আসবে যাবে, কোনো ব্যাপার না। কিন্তু এই যে রিলেশনশিপ, এই যে মানুষের মনে রাখা, আমি সবসময় বলি শিল্পী এইটুকু হলে পরেই অনেক আর কি, অ্যাওয়ার্ডের মতো। যে তুমি বারবার এই যে মহানায়কের কথা বলছিলে, তোমার কাছে তো তুমি তো অন্য নামে ডাকো বোধ হয়, মামা ডাকতাম। হ্যাঁ, কিছু একটা। এবারে ওই ছোট ছোট যদি দু একটা গল্প বলো। প্রথম আলাপ হয়েছিল, প্রথম ছবি কখনো মেঘ, ওই কখনো মেঘই। এবার কখনো মেঘে মায়ের সঙ্গে আমি দার্জিলিংয়ে গেছিলাম আউটডোর। তো আমরা হোটেলে বসে আছি, কিন্তু প্রথম 2-3 দিন তুমুল বৃষ্টি, কোনো শুটিং টুটিং কিছু হচ্ছে না। তখন আমাদের যিনি প্রোডাকশন ম্যানেজার ছিলেন, তিনি এসে বললেন যে আমরা তো শুটিং করতে পারছি না, চলো তোমাকে দাদার সঙ্গে আলাপ করিয়ে নিয়ে আসি। তখন না সময়টা এরকমই ছিল যে আমি খুব বড় শিল্পী বলে আমি সমস্ত কিছু আলাদা, এরম ছিল না, এই মানসিকতাও ছিল না। ফলে আমার কিন্তু এখন প্রতি মুহূর্তে এইগুলোতে ধাক্কা লাগে, নিজের একটা তৈরি করে না। আমি কিন্তু বড় বড় মানে বাংলায় যে দুজন বড় চট্টোপাধ্যায় যে কিংবদন্তি, তাদেরকে আমি এইভাবে দেখেছি। ফলে এখন এইগুলো দেখলে আমার ধাক্কা লাগে। যাই হোক, তো আমি কে নয় বলো, আমি তখন তো আমার কোনোই পরিচিত নেই, জাস্ট সেকেন্ড ছবি, কিন্তু নিয়ে যাচ্ছে সেইখানে আমাকে নিয়ে যাচ্ছে কার কাছে? উত্তম কুমারের কাছে। এখন ভাবতে পারবেন না, এটা কোনোদিন ভাবতে পারবেন না, সত্যি। তো যাই হোক, তো নিয়ে গেল। এবার উনি যে হোটেলে ছিলেন সেখানে আমাকে এনে, আমার এখনো ওই দৃশ্যগুলো বলি, আমার এগুলো সব চোখের সামনে ভাসে। তো আমি ঘরে ঢুকেছি, ফায়ার প্লেসে আগুন জ্বলছে, ফায়ার প্লেসের ধারে সুপ্রিয়া মাইমা বসে, আর এইদিকে একটা সোফাতে
উনি বসে এরকম করে উনি যেন বুঝতে থাকতেন বসে আছে। তো আমাকে নিয়ে বললেন যে এ হচ্ছে অরিন্দম, ও আমাদের এই ছবিতে পাঠ করছে, ও কিন্তু খুব ভালো গান করে। সুপ্রিয়া ভাই আমাকে ডেকে আমাকে কোলের কাছে ডাকলেন, ডেকে বললেন যে শোনাও একটা গান শোনাও। এবারে আমি গান শুরু করলাম এবং সেদিনকে একটার পর একটা গান গেয়ে গেছি। উত্তম কুমার বসে এরকম ভাবে চুপচাপ বসে শুনছেন, আর আমি একটা করে গান গাইছি, আর মাইমা আমাকে জড়িয়ে ধরে মানে আদরে আদরে ভরিয়ে দিচ্ছে। এই আমাদের যাত্রা শুরু। এরপরে থার্ড ছবি সাবরমতী, সেটাও ওনার সঙ্গে। ফলে ময়রা স্ট্রিটের বাড়িতে আমার বেশ নিয়মিত যাতায়াত ছিল। এবং এরকমও হয়েছে যে লক্ষ্মী পুজো, তখন লক্ষ্মী পুজো, আমি কি বলছি, উত্তম কুমারের ক্ষেত্রেও আমি বলছি, তখন লক্ষ্মী পুজো ওটা ভীষণ ঘরোয়া একটা এবং রাত হয়েছে দেখে উনি ওনার গাড়ি দিয়ে আমাকে পাঠিয়েও দিয়েছিলেন বাড়িতে। তো এই আমাদের এই শুরু হলো। এইখানে একটা খুব ইন্টারেস্টিং কথা আছে, তোমরা ইতিহাস জানো কিনা জানি না, স্টার থিয়েটারে একটা অনুষ্ঠান হয়েছিল এবং সেখানে উত্তম কুমার গেস্ট হিসেবে গেছিলেন। কিন্তু সে এত ভিড় এবং উনি যখন ঢুকতে গেছেন, এইবারে কোনো একটা পুলিশের সঙ্গে লোকের মানে পাবলিকের গন্ডগোলের জন্য সোডার বোতল চার্জ হয় এবং সেইটা এসে ওনার এইখানে লাগে। আচ্ছা, ওকে। এই থুতনিতে সেলাই পড়ে। এটা যখন খবর পেয়েছি, তার পরের দিন গেছি বাড়িতে, এবং ওনার যে ময়রা স্ট্রিটের বাড়িতে একটা বড় হল ঘর ছিল, তারপরে একটা ছোট্ট ঘর ছিল, আর ওই ঘর থেকে এই জায়গাটায় রান্নাঘর। আচ্ছা, ওকে। তো আমি ঢুকেছি সেখানে, উনি ওই ভেতরের ঘরটায় উনি বসে আছেন একটা ডিভানের ওপর, আর আশেপাশে সব বন্ধু বান্ধব আছেন, এবং সেখানে এইখানে ওনার প্লাস্টার করা। তো দেখ কি করে এসছে দেখ। দিয়ে মাইমা বললো যে, মাইমা তখন লুচি ভাজছে, বললো যে তুই চেয়ারটা এখানে এসে বস। দিয়ে আমি চেয়ারটা নিয়ে রান্নাঘরের পাশে বসেছি, এবার লুচি ভাজতে গান কর। মানে এটা তোমাকে ফেস করতেই হয়েছে সবসময়। ভালো লাগতো যে এবং গান গাইতে, এবং উত্তম কুমার, আর আমি যখন গান গাইতাম উনি মিটি হাসতেন আর খুব এনজয় করতেন। উনি কি মিতভাষী এমনি? খুব আস্তে কথা বলতেন। আর একটা কথা আমার মনে আছে, সেটা শিল্পী সংসদের একটা অনুষ্ঠান হয়েছিল, সেটা 2 দিন ব্যাপী, মানে দুস্থ শিল্পীদের সাহায্যার্থে, এবং সেখানে সারা বাংলার যত শিল্পী তারা অনুষ্ঠান করেছিলেন 2 দিন ধরে। সেকেন্ড দিন উত্তম কুমার, সুচিত্রা সেন ছিলেন, এই পথ যদি না শেষ হয়ে গিয়েছিলেন। কিন্তু প্রথম দিন এই অনুষ্ঠানের শুরু কিন্তু হয়েছিল আমার গান। এবং আমি যখন গাইছি, একটা গান গেয়েছি, আমার 2টো গান গাওয়ার কথা ছিল, 2টো গেয়েছি, দিয়ে আমি এরকম তাকি, এখনো আজও যখন আমি রবীন্দ্র সদনে যাই, ওই কোণটা আমার সবসময় চোখে ভাসে, যেখানে উত্তম কুমার দাঁড়িয়েছিলেন, এবং আমি যখন সেকেন্ড গান গিয়ে এরকম তাকিয়েছি, আমাকে এরকম করে ইশারা করলেন আরেকটা গাও। ওকে। তো আমি এইগুলো লাইফে, মানে উনি বলছেন যে আরেকটা গাও, এইগুলো লাইফ মানে পাওনা, এই পাওনার কোনো তো দাম দেওয়া যাবে না। আমার যেটা ব্যাপার হচ্ছে, এইগুলো তো দেখেছি, তাই বিশ্বাস করো যে এত কিছু, আমার কাজটা হচ্ছে আসল, এত কিছু দেখানোর কোনো দরকার পড়ে না। এখন আমাদের দেখনদারিটা বেশি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখেই বলছি, এই মুহূর্তে সেই রকম মানুষ আমি একমাত্র দেখতে পাই অরিজিৎ সিংকে। ওরে বাবা, কি নাম বলেছো একদম। এবং এই যে অরিজিৎ সিংকে দেখে আমরা আপ্লুত হই, আমরা যাদের কিংবদন্তি ভাবি, ওই প্রজন্মের প্রায় সকলেই কিন্তু এরকমই ছিলেন। এবং যদি বলো যে ওই 2 প্রজন্মের মধ্যে তফাৎটা কোথায়, তফাৎটা এই জায়গায়। এটা তোমার কি মনে হয়? তুমি তো পুরোটা দেখলে, এই পরিবর্তনটা কেন হলো, কিভাবে হলো? যত দিন এগিয়েছে, যত ইনসিকিউরিটি বেড়েছে, তত এইগুলো বেড়েছে। কারণ এখন এরমভাবেই বলি, মানে ওই একই, কেউ খারাপ ভাববেন না, মানে সিরিয়ালে ধরো এখন বোধহয় অনেকটা বেশি পয়সা আগের থেকে। অনেক সিরিয়ালই তো বাঁচিয়ে রেখেছে সন্দেহে। এবার কেউ ঢুকলো, বেশ 2-3টে লিড করলো, সঙ্গে সঙ্গে একটা দামি গাড়ি কিন্তু হয়ে যায়। সেটা তাদের দোষের থেকে বড় কথা কি বলতো, এখানে না,
এখানে আমি মেন বলবো যে এইটা কিন্তু কর্পোরেট কালচার। এই কর্পোরেট কালচারে শিল্পী সত্তাটা মানুষের নষ্ট হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে। তার কারণ আজকে আমি যে কোনো জায়গায়, তুমি উত্তম কুমারের ইতিহাসই দেখো না, তিনি আজকে মহানায়ক হয়েছেন, তার আগে তার কত সংগ্রাম, কত কিছু। তার পেছনে যদি সংগ্রাম না থাকে সেটা খাঁটি সোনা হয় না। কিন্তু এদের সৌভাগ্য বলো দুর্ভাগ্য বলো, এরা এলো, কেউই চেনে না, নতুন এলো, হঠাৎ করে আমি বাইরে বেরিয়েই দেখছি আমার এত বড় বড় মুখ দিয়ে রাস্তায় হোর্ডিং। ভেতরটা আসতে বাধ্য অহংকার। ঠিক এই এই জায়গাটা থেকে, এবং এই যে তোমার কর্পোরেট কালচার, এই যে সমস্ত কিছু বাণিজ্যগন্ধি, এই এই হয়ে 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 আমাদের শিল্পটা কোথাও নষ্ট হয়ে যাচ্ছে। শিল্পী প্লাস শিল্প মানে দুটি তো কানেক্ট। সবসময় হয়তো এখন আজকাল ইদানিং বলতে বলতে শুনছি অনেককেই, আমরা তো অতীত নিয়েই বাঁচতে ভালোবাসি, বাঙালি অতীত নিয়েই বাঁচ। আরে এখনকার নিয়ে বাঁচবো, এখনকার তুমি কিছু উদাহরণ দাও। তোমায় উদাহরণ দিতে গেলে তো সেই অতীতের লোককেই টেনে আনতে হচ্ছে সবাইকে। ঠিক একদম। আমি তো ব্যক্তিগতভাবে আমি বলছি, আমি তো বর্তমান প্রজন্মকে নিয়ে বাঁচতে চাই। আমি চাই যে প্রতি মুহূর্তে আমি ভীষণভাবে দেখি যে কোন ছেলেটা ভালো করছে, কোন মেয়েটা ভালো করছে, কোন কে ভালো গাইছে, এগুলো আমি তো প্রতি মুহূর্তে চাই। কিন্তু পাই কি, আজকে রিয়েলিটি শোর নাম করে যেসব ছেলে মেয়েগুলোকে তৈরি করা হচ্ছে, তারা কিন্তু অন্যের গাওয়া গান, তার গায়কী নকল করে তারা গাইছে এবং নাম করছে, 2-3 বছর শেষ, খুঁজে পাওয়া যাচ্ছে না। এটাই সমস্যা। মৌলিকতা তোমায় থাকতে হবে। এবং আমি সবসময় মনে করি এরা তো ব্যবসা ভাবে। তুমি দেখবে, তুমি যদি এই সারেগামাপা, আমি নাম করেই বলছি, সারেগামাপা এই অনুষ্ঠানটি তুমি লাস্ট 8-9 বছর ধরে যদি দেখো, দেখবে সিলেক্টেড কয়েকটা গান আছে, সেই গানগুলোই সবাই ঘুরে ফিরে গায়। আরে বাংলা গানে ভান্ডার রয়েছে, কিন্তু এই যে বলবে যে তাহলে তো টিআরপি হবে না, ব্যবসা হবে না, শুনবে না কেউ, এই যে ভাবনাগুলো, এটা কিন্তু খুব ভুল ভাবনা। মানুষ শুনবে না এটা বলা ভুল। তাহলে ওই কি জানো জামাল টুডু, সেটা কবেকার একটা গান, কবেকার একটা ফোক, মানে সে এত বছর বাদে সেটা এত পপুলার হতো না। ওটা তুমি অরিজিনালটা শুনেছো তো? হ্যাঁ, একদম কপি পেস্ট, একদম কপি পেস্ট, শুধু একটু টিউনিং, একটু হ্যাঁ। তো সেইটাই এই যে সারেগামাপা এরা যে অনুষ্ঠান, আমার সবসময় মনে হয় যে একটা সেগমেন্ট রাখা উচিত যেখানে কম্পিটিটর সে কোনো মৌলিক গান গায়। এইটা খুব ভালো, তবে তো তার গায়কের পরিচয় হবে, সে কত বড় গায়ক সেটা তখন পরিচয় হবে। আমি অন্যের গায়কী, অন্যের গান আমি গাইছি, কি এই আমি সারা ভারতবর্ষ জুড়েই এই রিয়েলিটি শো এটাই চলছে তো। এবং ওই জন্যই বলছি, এগুলো আমাদের আর্কাইভ থাকে না বলে। যদি আমাদের প্রথম ওই যে সুরতাল ছন্দ, সেই অনুষ্ঠানটি এত দুর্দান্ত, বন্দনাদি এমন দুর্দান্ত ভাবনা নিয়ে করেছিলেন যে এক একটা সময় যেসব কালোজয়ী গান, তার ইতিহাস এবং তার উপরে কম্পিটিশন। আরে বাস, যেমন ধরো তোমার ডিএল রায়ের ছেলে দিলীপ কুমার রায়, দিলীপ কুমার রায়ের একটা ধাও ধাও সমর ক্ষেত্রে গাহো চেতব জয় গাথা রক্ষা করিতে পীড়িত জনে শুনোই ডাকে ভারত মাতা কেবল করিবে প্রাণের মায়া যখনি বিপন্ন জননী जाया साज साज सब समरे रन साजे सुनोई घन घन भेरी बाजे चल समरे दी जीवन ढाली जय माँ भारत जय माँ काली। এই 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 ধর এই অনুষ্ঠানটা করতে গিয়ে আমি এই ধরনের অনেক গান তখন নিজে তুলতাম, রয়েছে, সব রয়েছে। এবারে বলো যে এই সবের সঙ্গে তো পরিচয় করাতে হবে, এই রিসার্চ ওয়ার্কটা করতে হবে। শুধু আমি টাকার জন্য, আমাদের কালচারেই তো রয়েছে। হ্যাঁ, তাহলে আমাদের জানতেই পারছি না, বললে জানেই না কিছু, কিচ্ছু জানে না। এবং আমি নিজেও জানতাম না এই গানটা। আমি একবার একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, আর সেখানে নেতাজির ভাইপো ছিলেন। এবার আমি যখন গানটা গেয়েছি, এই মুখটা গেয়েছি, উনি না জড়িয়ে এসে আমাকে জড়িয়ে ধরেছে, বলছেন যে এই গানটা আপনি জানেন? হ্যাঁ, আমি একটু জানি।
বলে এই গানটা কাকার সব থেকে প্রিয় ছিল, এবং এই গানটা যখন হতো কাকা ঝরঝর করে কাঁদতেন। ওইটাই ইমোশন, মানে এই যে এত ইতিহাস রয়ে গেছে, কে আজকে আমরা এত গান নিয়ে কথা বলি, আজকের প্রজন্মকে একজনকে জিজ্ঞেস করো তো যে এই বাংলায় আমরা যে এত প্লেব্যাক করি, গানে লিপ দিই, এই বাংলায় প্রথম প্লেব্যাক সিস্টেম চালু হয়েছিল, এবং সেটা ভাগ্যচক্র বলে একটি ছবিতে, যেটার ডিরেক্টর ছিলেন নিতিন বসু। কি জানে এই বাংলার যে এই বাংলায় প্রথম বাংলা ছবিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার শুরু হয়, এবং এই যে ইতিহাসগুলো, এইগুলো তো মানে খেলার ছলে হলেও জানাতে হবে তো। ভালো জিনিস বলেছো। দেখো এখনকার প্রজন্ম অনেক বুদ্ধিমান, কিন্তু তাদের আমরা ভুল পথে চালিত করছি। ঠিক, একদম ঠিক। আমি কখনোই বাজে পুরোনো এটা করা যায় না, ওই কারণ ওই সময়টা, কারণ আমি আমার নিজের কিছু হয়নি, কিন্তু বাকি এত প্রতি জায়গায় স্টলওয়ার্ডসের চোখের সামনে দেখে এসেছি। আমি একটা কিছু হয়নি এটা তুমি বলো না, আমি মনে করি যে ওই তোমার আমি কিছু কিছু গ্লিমস দেওয়ার চেষ্টা করছি, এই জন্যে আমি এখানে আমি বলতেই পারি আমার খেয়ালি অরিন্দম অ্যাক্টিং ওয়ার্কশপ রয়েছে, সেখানে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে। আচ্ছা আচ্ছা। এটা একটা চালু করেছি, যেখানে আমি ছোট ছোট ছবি করি আমার ছাত্রছাত্রীদের নিয়ে। আমার ছাত্রছাত্রীর সংখ্যা অনেক, তো তারা খুব উৎসাহ নিয়ে করে, এবং তাদেরকে প্রথম একটা পরিষ্কারভাবে বলে দেওয়া যে এখানে যদি তুমি ভর্তি হও কখনো মনে করবে না যে তুমি চান্স দেবো, আমরা কিন্তু কোনো চান্স দিই না, এটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে শিখতে আসো। তো সেটা মেনেই আমার কাছে বহু ছাত্রছাত্রী আসে, আমার আর খেয়ালির কাছে। এবং সেই আমাদের ওই ইউটিউব চ্যানেলে আমি একটা প্রতি পর্বে একটা অনুষ্ঠান শুরু করছি, যেটা আগামী রোববার থেকে টেলিকাস্ট শুরু হবে, অরিন্দমের গানগুলি। এইটা নিচে লিখে হয়তো দেবো, এই অরিন্দমের গানগুলি। এইবার এইখানে আমার এই ছোটবেলা থেকে যে গানের যে জার্নি, সেই অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করব, নিজে প্রেজেন্ট করবো 5-7 টাকা করে। তো আমার মনে হয় যে কোথায় না এগুলো ভীষণ জানা, আর প্লাস এই যে দরকারি যে তুমি এখনো চেষ্টা করে যাচ্ছ, যে নিজে শুধু নয়, তোমার তো হয়ে গেছে যদি সেইভাবে। হ্যাঁ, আবার সত্যি তাই তো, একদম সত্যি। কিন্তু আমার নতুন করে কি পাবে, কিন্তু তোমার কাজ করি কিন্তু পেটের থাকে পরিষ্কার, নালে কার করে। এবার সেখানে তুমি এখনো ভাবছো যে নতুন জেনারেশন একটু হলো যদি চেষ্টা করি, যদি একটু ফেরানো যায়, হয়তো বিপথে যাচ্ছে। হ্যাঁ, তাই না, মানে এই চেষ্টা। এবং আমি আর খেয়ালি আমাদের এটাই লক্ষ্য যে অভিনয় শেখো, সব শেখো, তো সবার আগে ভালো মানুষ তৈরি। আরে বাবা, এটা ভীষণ দরকার। চারিপাশে এই কাগজ খুললেই যা দেখি, মানে কি বলবো, আজকে তুমি বলো যে হ্যাঁ এই যে চাকরি নিয়ে যা হচ্ছে, যা কালকের রায় হয়েছে, সেটা নিঃসন্দেহে, কিন্তু আমি সকলকে একটা কথাও বলছি যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। যারা অন্যকে বঞ্চিত করে টাকা দিয়ে চাকরি পেয়েছে, দোষটা তাদেরও। তারাও কিন্তু তাদের প্রতি কোনো মানে সমবেদনা জানানোর জায়গা নেই। এই যে বলে ট্রাফিক ঘুষ খায়, পরিষ্কার বলে দিচ্ছি তো, যে আমি ছেড়ে দিন, আমরা যে তৈরি করেছি, তো ভুল তো আমরা সবাই নিজেরা। এবার স্ট্রাগল তোমার শুনেছি, মানুষ পাল্টেছে, সেটাও তুমি বললে, সত্যি পাল্টেছি আমরা সবাই। এবার মানে শিল্প আর শিল্পী, যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তোমার কি মনে হয় মানে শিল্পী হতে গেলে, যে কোনো, সেটা গান হোক অভিনয় হোক, প্রথম বললে ভালো মানুষ হতে হবে, আর কি পয়েন্টস কিছু বলবে যে লাইফে এই মাটির উপর পা রেখে চলতে, এই মাটির উপর পা রেখে চলতে হবে? এটা খুব কঠিন, মানে মনে হয় সহজ, পরে তো তোমার গুণগুলো লোকে দেখবে। আগে তোমাকে এইভাবে তো নিজেকে তৈরিটা করতে হবে, তারপর তো তোমার গুণ বিচার করবে লোকে। স্টার মনে হয় তৈরি হবে না, বলো যা পরিস্থিতি। না, এরকমভাবে বলে দেওয়া যায় না যে আর হবে না। দেখো নেই অনেক বছর, কিন্তু মানে ওই স্টার, হ্যাঁ নিজেরা স্বঘোষিত বলছে অনেক, সেটা আলাদা বিষয়। সেইটা জানি না, মানে উত্তম কুমার বা হিন্দিতেও যদি আমরা এই যে রাজেশ খান্না ও বিভিন্ন নাম, এখন তো সেইটা আর নেই। ক্রেজ হচ্ছে, সব হচ্ছে, মাঠে আসলে কেউ করলে সব মানে মানুষ পাগল হয়ে যাচ্ছে, কিন্তু সেই যে ভালোবাসা। সব থেকে বড় কথা হচ্ছে যে এখন যদি তুমি যে কোনো অনুষ্ঠান, সে ছবির অনুষ্ঠান বলো, গানের অনুষ্ঠান বলো, যে কোনো অনুষ্ঠানে সঞ্চালক যিনি, তিনি সবসময় বলেন এইবার উনি আসছেন, জোরে হাততালি।
আমরা হাততালি চাই। এটা ভালো কথা বলছি, কিন্তু দারুণ। আগেকার দিনে লোকে দেখলে দিত। হাততালি দিত, এইটা হচ্ছে পার্থক্য। হাসির কোনো অনুষ্ঠান পেছনে হাসি অ্যাড করে দেওয়া হলো, হাসছে, মানে আপনি আমরা হাসুন। আমি যদি হাততালিটা চাইছি হ্যাঁ, তাহলে আমার ক্রিকেট। তোমার সঙ্গে সিরিয়াসলি মানে মনে হচ্ছে যে বলেই যাই একটা টপিক মাথায় আসছে আবার, যেমন এক্ষুনি ঘুরছে মাথায়, সেটা হচ্ছে যে তুমি ওই যার কথা বললে আর কি, উত্তম কুমার, এত কিছু, এই যে তার অহংকার, আমি অহংকারই যদি বলি, সেটা তো সেদিন করেছেন বলে জাস্টিফাইড। আমি বারবার এই জায়গাটাতে আসতে চাইছি যে যদিও তার কিন্তু অহংকারের ছিটেফোঁটা দেখি, ওটার মানুষ ভাবতেন, যেহেতু বাইরে বেরোতেন না, কম ইন্টারঅ্যাক্ট করতেন, সেটা উনি ওনার ভাবে বিশ্বাস করতেন যে আমি আমাকে লোকে পর্দায় টিকিট কেটে দেখবে, আমার যদি সবসময় চোখের সামনে দেখতেই পায়, তাহলে ওটা ওনার, যেমন সুরেন্দ্রবাবুর আলাদা ছিল। হ্যাঁ, সেই রাস্তায় একটা ফুচকার কোনো এপিসোড ছিল, কোথায় খাচ্ছিলেন, পেট্রোল পাম্প না, নেমে গেছিলেন। কত কত গল্প। আচ্ছা, এই রেফারেন্স আরেকজনের কথা একটু জানতে চাইবো, এই যে তুমি মামি হিসেবে ব্যাখ্যা করলে, মানে সুপ্রিয়া দেবী আমাদের কাছে তৈরি অবধি, ওনাকেও আমার খুব অদ্ভুত দারুণ মানুষ লাগে, কিন্তু খুব ভালো, হ্যাঁ খুব ভালো মানুষ মানে, এবং অদ্ভুতভাবে যে ওনার সঙ্গে যে ইন্টারাক্ট করলে বোঝা যায় যে ভীষণ খুব সহজে মানুষকে আপন করে নিতে পারে। এবং তার আত্মত্যাগ চোখের সামনে তো দেখেছি, যখন প্রথম উত্তম কুমারের হার্ট অ্যাটাক হয়, সেই হার্ট অ্যাটাকের সময় উনি যে কিভাবে সেবা করেছিলেন, অ্যাকচুয়ালি কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন মেন হচ্ছে সুপ্রিয়া মাইমা। এগুলো বোধহয় এখন মানুষ বুঝে না। কারণ ওই সময় আমি নিজের চোখে দেখা, কারণ আমি ওই সময় ময়রা স্ট্রিটে আমি অ্যালাউড ছিলাম, আমি গেছিলাম, 2 দিন গেছিলাম, যেদিন ঘটনা ঘটেছে সেই দিন রাত্রিরে গেছিলাম। তারপরে উনি যখন বাড়ি ফিরেছেন, একটু সুস্থ হয়েছেন, তখন শুয়ে আছেন, সেটা আমার এখনও মনে আছে, যে ওই হসপিটাল বেডে শুয়ে আছেন, একটা ডিপ নীল রঙের নাইট স্যুট পরে উনি শুয়ে আছেন, আমরা গিয়ে দেখা করেছিলাম। এখন আমি আরো কেন তোমার সাথে মন খুলে এটা বলতে পারছি, মানে এখন কোথাও এখানে অধিকারের লড়াই, এই যে সম্পর্কের কথা বলছি, মানে সম্পর্ক প্রমাণ করার তো কিছু নেই, মানে সঙ্গে থেকে আমি কেন এটা ঢুকছি, আরো তোমাদের রিলেশনশিপটা আমার দারুণ লাগে। হ্যাঁ, আমাদের এটা কিন্তু কবে থেকে আমরা সেটা ভীষণভাবে মেনটেন করি, যেটাও এখন দেখো তুমি পৃথিবীতে টলমল পুরো বিষয়গুলো, হ্যাঁ, এটাও কেন হলো, মানে কি মনে হয় তোমার এই ক্ষেত্রে? দেখো, এটাতে না আমার ভীষণ মনে হয় যে যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমাদের যেটা সমস্যা হয়ে গেছে না, আমরা ছাড়তে ভুলে গেছি। যে কোনো সম্পর্কের ক্ষেত্রে সবটা তোমার এই পৃথিবীতে সবটা তোমার মনের মতো হবে তার কিন্তু কথা নাই, তোমাকে না একটু ছাড়তে জানতে হয়। এবং যে কোনো রিলেশনশিপে ওই ছাড়াটা বড় খুব জরুরি। যত তুমি দেখবে গন্ডগোল, যত কিছু, আমরা ছাড়তে ভয় পাই। না, এখন ছাড়া যাবে না তো, ইগো এখন তো যত সহজে ছাড়বে তোমার সকলের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। ইগো জিনিসটাকে কি হিসেবে দেখো, এই যে শব্দটা ইগো জিনিসটা আমি যেভাবে দেখি যে এটা প্রথম কথা হচ্ছে, এই জিনিসটা তো মানুষকে মানুষের থেকে অনেক দূরে পাঠিয়ে দেয়। আমার এটাকে খুব একটা ডেভেলপ কখনো করেনি, তার কারণ হচ্ছে আমি না একটা জিনিস ভীষণ ভেতরে প্র্যাকটিস করি, সেটা হচ্ছে যে আমার ইগো, আমি কোনো কিছু ভাবছি যে এটা আমি, এটা আমার, কিন্তু উল্টো দিক থেকে ভাবা যে আমি যদি ওই জায়গাটায় থাকতাম তাহলে আমি কি করতাম। এই বিশ্লেষণটা না খুব দরকার, খুব জরুরি। ওটা যার জন্যে আমি দুজনে একই প্রফেশন হওয়া সত্ত্বেও কোনো সমস্যা আমাদের মধ্যে কোনো দিন এই ইগো ক্ল্যাশটা নেই। আমরা বরঞ্চ দুজনে একসঙ্গে কাজ করতে পারলে অনেক বেশি কমফোর্টেবল থাকি, যার জন্য আমরা আমাদের ইনস্টিটিউটও খেয়ালি একসঙ্গে করা হয়েছে, একসঙ্গে ইনস্টিটিউট। ওই সেই যে গল্পটি, মানে প্রথম যেটা না দ্বিতীয় লেখা ছিল বোধহয় নাটক খেয়ালিদির, আবার পটল চলো, আবার পটল তুলি, চলো পটল তুলি, ওটা আমার লেখা, তোমার লেখা ছিল তখন, কিন্তু ওই গ্রুপে হয়েছিল। হ্যাঁ, আচ্ছা, ওকে, সেইটা তো আবার নতুন করে ছবি হলো। হ্যাঁ, এই ছবিটা করতে গিয়ে আমি বলছি না এই সাফল্য এসব বাদ দাও, ও তো বাজার, তুমি তো ভেবেছিলে যে সেই টাইমে ওটা কাল্ট একটা হিট, অসাধারণ হিট, মানে সেই জন্য আবার নতুন করে করা, কিন্তু কি দেখতে পেলে মানুষের, কি বুঝলে এটা করে? প্রথম কথা হচ্ছে এইটা করে যেটা বুঝলাম, এটা প্রথম জিনিস হচ্ছে এটা ঠিক হাতে পড়লো না।
এটা যখন শুরু করলাম তারপরে শেষ করলাম, তার মধ্যে প্রায় 7-8 বছর কেটে গেছে। সবারই কোনো ছবির ওই লেন্থ হলে সেটা কখনোই সেটা ভালো হওয়ার কথা না। তো সেইটা করতে গিয়ে সেইটা বুঝলাম, কিন্তু কাজটা করতে গিয়ে যতটুকু করেছি খুব এনজয় করেছি, খুব মজা করেছি। এবং পরবর্তী সময় ওই মহুল ওরা দায়িত্ব নিল, ওরা হলো, কিন্তু ছবিটা সেইটা পেলো না, যেহেতু অনেকটা সময় তোমার নিজের দেখে গেছে। ঠিক লাগেনি তার মানে তো হওয়ার পর? ওটা তো ঠিক লাগার কথা নয়, যে আমি যেটা চাইছিলাম সেটা এটাই বলছি, এত গ্যাপ হয়ে তো সেই জিনিসটা তৈরি হয়নি। মানে আসলটা দেখার খুব ইচ্ছে, মানে আমি যখন দেখছিলাম ভাবছিলাম এটা যদি সেই সময় হয়েছে, এরাই করেছেন, সব্যসাচী বাবু, কি ছিল তাহলে তখন বিষয়টা, সেটা হয়তো ধরা গেল না ক্যামেরায়। বেশ, তোমাকে অনেকক্ষণ বসিয়ে রেখেছি, আর চা আমি একা খাচ্ছি, চা খায় না, মানে উনি চা খান না। তো আমাদের চ্যানেলের নাম হচ্ছে ভেলকি, এটা তুমি জানো কোথায়? এবার ভেলকি শব্দ তোমার কাছে কি মানে, কি অর্থ? ভেলকি শব্দর মানে তো আমরা ভেলকি দেখছি, ভেলকিটা এখন তোমরা কিভাবে রেখেছো, ব্যঙ্গার্থে রেখেছো না কি কারণে রেখেছো, প্রথম কেউ বললো এটা, সেটা জানি না। ঠিক, ভেলকিটা সত্যি একদম উপযোগী, কারণ আমরা তো ভেলকি দেখছি, আমরা আসল জিনিস কিছু দেখছি, সবটাই ভেলকি দেখছি, ভেলকি ঠিকই আছে। এবার ভেলকি বললে তোমার মনে এই মুহূর্তে কোনো গান মনে পড়ছে? আজকে গান দিয়েই নয় শেষ করব। আমার ঠিক ভেলকি ওরিয়েন্টেড গান হয়তো নয়, কিন্তু আমার এই মুহূর্তে একটা গান মনে পড়ছে, যেটা একদম অন্য অর্থে গানটা তৈরি হয়েছিল, কিন্তু এখন সেটা অন্য অর্থেও ব্যবহার করা যায়। এই গানটি সুর করেছিলেন ভি বালসারা, এবং আমি গেয়েছিলাম একটি নাটকে, আমার নাম টায়রা বলে একটা নাটকে। টকবক নাচে, কেমন নাচে আমার ঘোড়া, খুঁজলে কোথাও মিলবে না তো মিলবে না এর জোড়া, যা দেখে যা তোরা নাচে, কেমন নাচে আমার ঘোড়া, টকবক নাচে, কেমন নাচে আমার ঘোড়া, খুঁজলে কোথাও মিলবে না এর জোড়া। আমরা এই ঘোড়াই নাচাচ্ছি, এই ভেলকি করছি, ওরাও নাচছি। দেখতে থাকুন ভেলকি। কেটো না একটুখানি একবার জিজ্ঞেস করে নি, আড্ডা মেরে কেমন লাগলো তোমার? ভীষণ ভালো লাগলো, অনেক কিছু মানে প্রথাগত আড্ডা না, নিজের বোনের মতো এদিক থেকে ওদিক ঘুরে বেড়ালাম, ভালো লাগলো, পর্যটন করলাম। আপনারা সবাই ভেলকি চ্যানেলটা দেখুন, এবং এই নামটাতে আমার মনে হয় যে অনুপ্রাণিত হয়ে দেখুন, কারণ এই চ্যানেলে এলে অনেক রকম ভেলকি দেখতে পাবেন। প্লিজ, হ্যাঁ।